আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স সাবজেক্টটি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। প্রিন্সিপাল অফ ফাইন্যান্সিং এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট। প্রায় প্রতি বছরই আমরা লক্ষ্য করি কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা অঙ্ক আসে। পার্ট সিতে কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার থেকে যে অঙ্কটি আসে তার মধ্যে প্রায় অধিকাংশ অঙ্কেই একটা টপিকস থাকে যে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। এই অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এটা অনেক স্টুডেন্টের কাছেই একটু কঠিন মনে হয়। তো আজকের ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে পরীক্ষায় অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং নির্ণয় করতে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আজকের আলোচ্য বিষয় কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারের কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং আজকের ক্লাসে আমরা নির্ণয় করব। তো একটি অঙ্ক তোমাদের সামনে সমাধান করব, কিন্তু বিস্তারিত আলোচনা করব যে এই অঙ্কটি অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এর যে কোনো অঙ্ক আসলে পারে যাতে তোমরা পরীক্ষায় সমাধান করতে পারো। তো এখানে দেখো যে অঙ্কটি আলোচনা করব কি বলা আছে, এ ফ্যাক্টর উইল বাই কোম্পানিজ অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1 লক্ষ পার মান্থ and will advance at 12% interest per annum up to 80% of the face value. Average collection period is 60 days. The factor will charge 2% commission. It has been estimated that the factor's service will save the company's account receivable administration cost of টাকা 1000 per month and 1% bad debt loss. এই কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এটি সমাধান করতে হবে স্টেপ বাই স্টেপ। তোমাদের ধাপগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। যে সর্বপ্রথম অঙ্ক করার পূর্বে দেখবা এভারেজ কালেকশন পিরিয়ড অর্থাৎ এসিপি কত দিন বা কয় মাস দেওয়া আছে। আমি যে অঙ্কটি সমাধান করছি দেখো বলা আছে average collection period is 60 day. Average collection period is 60 day অর্থাৎ তোমরা সর্বপ্রথম হেয়ার দিয়ে লিখবা এসিপি সমান 60 ডে সমান 2 মান্থ। তাহলে এভারেজ কালেকশন পিরিয়ড কত, 60 ডে সমান কি 2 মান্থ। এরপর তুমি নির্ণয় করবা নিড অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। নিড অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। নিড অ্যামাউন্ট অফ অ্যাডভান্স এটা তোমরা ছকের মাধ্যমে বের করতে পারো। ছকের মাধ্যমে বের করলে একটু বুঝতে সহজ হবে। দেখো আমি ছকের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। পার্টিকুলার এখানে নিড অ্যামাউন্ট অফ অ্যাডভান্স এটি বের করতে হলে সর্বপ্রথম তুমি লিখবা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা, দেখো এখানে বলা আছে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1 লক্ষ পার মান্থ। অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1 লক্ষ পার মান্থ অর্থাৎ প্রতি মাসে অ্যাকাউন্ট রিসিভেবল 1 লক্ষ টাকা। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 60 ডে সমান 2 মান্থ। তাহলে আমাদের অঙ্কে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত, 2 মান্থ।
আমার অঙ্কে অ্যাকাউন্ট রিসিভেবল বলা আছে টাকা 1 লক্ষ পার মান্থ। তাহলে প্রতি মাসে যদি অ্যাকাউন্ট রিসিভেবল 1 লক্ষ টাকা হয়, তাহলে 2 মাসে কত? এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 1 লক্ষ গুণন 2 সমান টাকা 2 লক্ষ। তো দেখো এখানে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1 লক্ষ পার মান্থ দেওয়া আছে, কিন্তু কোন কোন অঙ্কের ক্ষেত্রে এভাবে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1 লক্ষ পার মান্থ কিংবা টাকা 2 লক্ষ পার মান্থ এভাবে না দিয়ে ক্রেডিট সেলস দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ক্রেডিট সেলস দেওয়া থাকে। যদি ক্রেডিট সেলস দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করবা এই সূত্রের মাধ্যমে। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সমান এই যে ক্রেডিট সেলস গুণ এসিপি ডিভাইডেড 360। যদি কোনো অঙ্কে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1 লক্ষ পার মান্থ কিংবা কোনো অ্যামাউন্ট যদি এভাবে দেওয়া না থেকে বলা থাকে ক্রেডিট সেলস টাকা 10 লক্ষ কি ক্রেডিট সেলস টাকা 15 লক্ষ, অর্থাৎ ক্রেডিট সেলস যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল নির্ণয় করবা। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সমান ক্রেডিট সেলস গুণ এসিপি ডিভাইডেড 360। অর্থাৎ এখানে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল লিখে লিখবা ক্রেডিট সেলস গুণ এসিপি ডিভাইডেড 360, ক্যালকুলেশন করে যেটা হবে সেটা এখানে লিখবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো লেস রিজার্ভ। দেখো এখানে কি বলা আছে, এন্ড উইল অ্যাডভান্স এট 12% ইন্টারেস্ট, মানে অ্যাডভান্সের উপরে 12% ইন্টারেস্ট হবে আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু। অর্থাৎ ফেস ভ্যালু যা হবে তার 80% হবে অ্যাডভান্স। যেহেতু 80% অ্যাডভান্স হবে তাহলে রিজার্ভ কত? 20%। কোনো অঙ্কেই সরাসরি রিজার্ভ কত পার্সেন্ট এটা বলা থাকে না। তোমরা দেখবা অ্যাডভান্স কত পার্সেন্ট, মানে ফেস ভ্যালুর অ্যাডভান্স কত পার্সেন্ট আর অবশিষ্টটাই রিজার্ভ। তো এখানে বলা আছে দেখো আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু, অর্থাৎ ফেস ভ্যালুর 80% যদি অ্যাডভান্স হয় তাহলে 20% রিজার্ভ। রিজার্ভ কার উপরে পার্সেন্ট করতে হবে? এই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল যা হবে তার উপরেই পার্সেন্ট করবা। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত? 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকার 20% রিজার্ভ, 2 লক্ষ গুণন 20%। তাহলে 2 লক্ষ টাকার 20% করলে কত হয়? 40,000 টাকা। দেখো কমিশন কত পার্সেন্ট হবে? দেখো এখানে বলা আছে দা ফ্যাক্টর উইল চার্জ 2% কমিশন। দা ফ্যাক্টর উইল চার্জ 2% কমিশন। তাহলে কমিশন কয় পার্সেন্ট হবে? 2% হবে। কার উপরে 2% কমিশন হবে? এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এর উপর। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টাকা কত? 2 লক্ষ। এই 2 লক্ষ টাকার উপরে 2% কমিশন, তাহলে 2%। তাহলে 2 লক্ষ টাকা 2% করলে কত হয়? 4,000 টাকা। এবার দেখো 4,000 আর 40,000 যোগ করলে 44,000। এই 44,000 টাকা তুমি 2 লক্ষ থেকে কি করবা? লেস করবা। অর্থাৎ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে রিজার্ভ এবং কমিশন কি করবা? লেস করবা। তাহলে 2 লক্ষ মাইনাস 44,000 1,56,000 টাকা। 1,56,000 টাকা। এই 1,56,000 টাকা এটা ইন্টারেস্ট চার্জেবল অ্যাডভান্স। ইন্টারেস্ট চার্জেবল অ্যাডভান্স। অর্থাৎ এই 1,56,000 টাকার উপরে সুদ ধার্য করতে হবে, ইন্টারেস্ট ধার্য করতে হবে। অর্থাৎ ইন্টারেস্ট চার্জেবল অ্যাডভান্স লেস
পিরিয়ডিক ইন্টারেস্ট, পিরিয়ডিক ইন্টারেস্ট। দেখো ইন্টারেস্ট চার্জেবল অ্যাডভান্স কত, 1,56,000 টাকা। তাহলে 1,56,000 গুণ ইন্টারেস্ট রেট কত ছিল, দেখো অ্যাট 12% ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট রেট ছিল 12%। যখন আমরা এই 1,56,000 টাকার 12% করব, তখন 1 বছরের সুদ বের হবে। আমরা এখানে কয় মাসের সুদ নেব, 2 মান্থ, অর্থাৎ 60 দিনের। দেখো লিখেছি কি পিরিয়ডিক ইন্টারেস্ট, অর্থাৎ অঙ্কের মেয়াদ কত, 2 মান্থ 60 ডে, অর্থাৎ 60 দিনের ইন্টারেস্ট আমাদের নির্ণয় করতে হবে। তো 1,56,000 গুণ 12% গুণ এটাকে তোমরা 360 দিয়ে ভাগ করবা আর এসিপি দ্বারা গুণ করবা। এসিপি কত ছিল, 60 ডে, অর্থাৎ 60 দিয়ে গুণ করবা। দেখো কত হয়, 1,56,000 গুণ 12% ভাগ 360 গুণ 60, তাহলে দেখো 3,120, 3,120, এটা কি ইন্টারেস্ট, পিরিয়ডিক ইন্টারেস্ট। এবার দেখো ইন্টারেস্ট চার্জেবল অ্যাডভান্স থেকে পিরিয়ডিক ইন্টারেস্ট বাদ দিলে 1,56,000 মাইনাস পিরিয়ডিক ইন্টারেস্ট 1,52,880। এই 1,52,880 নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স, নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স, অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স নির্ণয় করতে হলে সর্বপ্রথম তোমাদের এসিপি অর্থাৎ এভারেজ কালেকশন পিরিয়ড কতদিন সেটা লিখতে হবে। এরপরে কি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কোনো অঙ্কের যদি অ্যাকাউন্ট রিসিভেবল 1,00,000 টাকা পার মান্থ কিংবা কোনো অ্যামাউন্ট পার মান্থ এভাবে যদি বলা থাকে, সেক্ষেত্রে তুমি এই নিয়মে বের করবা যে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 1,00,000 টাকা পার মান্থ। তোমার অঙ্কের এসিপি ছিল কত, 2 মান্থ, পার মান্থ যদি 1,00,000 টাকা হয় তাহলে 2 মান্থের কত হবে, 1,00,000 গুণ 2 সমান 2,00,000 টাকা। এবার দেখো যদি এভাবে না বলে ক্রেডিট সেলস অঙ্কে দেওয়া থাকে, কি দেওয়া থাকে, ক্রেডিট সেলস, সেক্ষেত্রে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সমান ক্রেডিট সেলস গুণ এসিপি ডিভাইডেড 360। এসিপি কি, এই যে এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে তখন এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল লিখে তুমি এই সূত্রের মাধ্যমে মানটা নির্ণয় করে এখানে লিখবা। এরপরে লেস কি, রিজার্ভ, রিজার্ভ রেট কত হবে সেটা অঙ্কে দেওয়া থাকে না, কিন্তু এখানে লক্ষ্য করবা যে অ্যাডভান্স আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু, মানে ফেস ভ্যালুর উপরে 80% যদি অ্যাডভান্স হয় তাহলে রিজার্ভ কত, 20%। তাহলে রিজার্ভ 20% কিসের উপরে কাটতে হবে, রিজার্ভ অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে। অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল, 2,00,000, তাহলে 2,00,000 গুণ 20% রিজার্ভ সমান 40,000। কমিশন কত, কমিশন দেখো বলা ছিল 2% কমিশন। এই কমিশন কাটতে হবে কার উপরে, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত, 2,00,000 গুণ 2% সমান কত, 4,000। তাহলে দেখো 40,000 আর 4,000 কত, 44,000। এই রিজার্ভ এবং কমিশন এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা কি, ইন্টারেস্ট চার্জেবল অ্যাডভান্স। ইন্টারেস্ট চার্জেবল অ্যাডভান্স থেকে তুমি পিরিয়ডিক ইন্টারেস্ট লেস করবা। পিরিয়ডিক ইন্টারেস্ট কিভাবে কাটতে হবে, এই ইন্টারেস্ট চার্জেবল অ্যাডভান্স 1,56,000, তার উপরে ইন্টারেস্ট রেট কত ছিল, 12%, অর্থাৎ 1,56,000 12% করলে যেটা হবে সেটাকে 360 দ্বারা ভাগ করবা আর এসিপি দ্বারা গুণ করলেই পিরিয়ডিক ইন্টারেস্ট পাওয়া যাবে। তাহলে পিরিয়ডিক ইন্টারেস্ট 3,120, 1,56,000 মাইনাস 3,120 সমান 1,52,880 নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের যে স্টেপটা দেখো, বের করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার।
অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার সমান 360 ডিভাইডেড এসিপি, 360 ডিভাইডেড এসিপি, 360 ডিভাইডেড এসিপি কত? 60 ডে, 60 ডে, 636 অর্থাৎ 6 টাইম। এবার তুমি বের করবা নিট পিরিয়ডিক কস্ট, নিট পিরিয়ডিক কস্ট, নিট পিরিয়ডিক কস্ট, নিট পিরিয়ডিক কস্ট সমান পিরিয়ডিক ইন্টারেস্ট, পিরিয়ডিক ইন্টারেস্ট কত টাকা ছিল? 3120, 3120, এর সাথে কমিশন যোগ করবা। কমিশন কত টাকা ছিল দেখো? 4000 টাকা, কমিশন যোগ করবা 4000, তাহলে 7120, লেস করবা, লেস, এর থেকে লেস করবা কি? এই যে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট অফ টাকা 1000 পার মান্থ, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট টাকা 1000 পার মান্থ, অর্থাৎ অঙ্ক যেহেতু 2 মাসের, তাহলে 1000 গুণ 2 সমান কত? 2000 টাকা। এবার দেখো 1% ব্যাড ডেট লস, 1% ব্যাড ডেটস লস, তাহলে ব্যাড ডেটস কত? এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 2 লক্ষ, এই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে 1% হবে ব্যাড ডেটস, 1% করলে কত হয়? 2000 টাকা, তাহলে 2000 আর 2000 কত? 4000 সমান 3120, এই 3120 টাকা কি? নিট পিরিয়ডিক কস্ট, নিট পিরিয়ডিক কস্ট, নিট পিরিয়ডিক কস্ট। তাহলে মনে রাখবা নিট পিরিয়ডিক কস্ট সমান কি? পিরিয়ডিক ইন্টারেস্ট যোগ কমিশন, নিট পিরিয়ডিক কস্ট সমান পিরিয়ডিক ইন্টারেস্ট যোগ কমিশন। দেখো পিরিয়ডিক ইন্টারেস্ট আমরা পূর্বে বের করেছি এবং কমিশনও পূর্বে আমরা বের করেছি, তাহলে ইন্টারেস্ট আর কমিশন যোগ করবা, তার থেকে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট এবং ব্যাড ডেটস বাদ দিলে পারে কি পাওয়া যাবে? নিট পিরিয়ডিক কস্ট। এবার দেখো নিট অ্যানুয়াল কস্ট, নিট অ্যানুয়াল কস্ট সমান নিট পিরিয়ডিক কস্ট, পিরিয়ডিক কস্ট গুণ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। দেখো নিট পিরিয়ডিক কস্ট কত? 3120 গুণ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার কত? 6 টাইম গুণ 6, তাহলে 3120 গুণ 6 সমান 18720, 18720। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব? এবার আমরা কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং নির্ণয় করব, কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। দেখো যে এপিআর অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট রেট সমান নিট অ্যানুয়াল কস্ট, নিট অ্যানুয়াল কস্ট ডিভাইডেড নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স, অ্যামাউন্ট অফ অ্যাডভান্স গুণ 100। দেখো এখানে নিট অ্যানুয়াল কস্ট কত? 18720 ডিভাইডেড নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স, নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স 1,52,880, 1,52,880 গুণ 100। দেখো যে 18,720 ডিভাইডেড 1,52,880 গুণ 100
সমান 12.24%, 12.24%। এটা কি এপিআর, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, অর্থাৎ কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল এর সিম্পল ইন্টারেস্ট রেট, সিম্পল ইন্টারেস্ট রেট। এবার কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল এর কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের সূত্রটি দেখো, যে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট এর সূত্র ইআইআর সমান 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। দেখো 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এখানে আর সমান কি, আর সমান নিট পিরিয়ডিক কস্ট, নিট পিরিয়ডিক কস্ট divided need amount of advance, need amount of advance। নিট পিরিয়ডিক কস্ট কত টাকা দেখো, নিট পিরিয়ডিক কস্ট 3120 টাকা, 3120 টাকা ডিভাইডেড নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স কত, 1,52,880। দেখো 3120 ডিভাইডেড 1,52,880, 0.0204। এবার এন সমান কত, এন সমান অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অর্থাৎ এন সমান কত, 6 টাইম, এন সমান 6 টাইম। দেখো তাহলে 1 প্লাস 0.0204 পাওয়ার n, অর্থাৎ 6 মাইনাস 1 ইন্টু 100, তাহলে 1.0204 পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু 100, 1.0204 পাওয়ার 6 মাইনাস 1 গুণ 100 সমান 12.88%। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এটা কি ছিল, যে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ইআইআর সমান 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আর সমান কত, আর সমান নিট পিরিয়ডিক কস্ট ডিভাইডেড নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। নিট পিরিয়ডিক কস্ট আমরা পূর্বে বের করেছি কত, 3120 টাকা, আর নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স আমরা বের করেছি 1,52,880 টাকা। তাহলে কত হয়, 3120 ডিভাইডেড 1,52,880 সমান 0.0204, আর এন কত, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অর্থাৎ কি 6 টাইম, তাহলে এন সমান 6। তাহলে 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে মান বসালে ইআইআর এর মান আমরা পেয়ে যাব 12.88%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত কিংবা যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। এত সময় ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।